তারেক রহমানের 4 মামলা আপিল বিভাগেও বাতিল, বাকিগুলো দ্রুতই নিষ্পত্তি। নির্বাচনে বিলম্ব প্রত্যাখ্যান করবে জনগণ। লন্ডন থেকে ফিরে সালাউদ্দিন। ভোটাধিকার ফিরিয়ে দিতে কাজ করছে নির্বাচন কমিশন, বললেন সিইসি। ভোটার তালিকা হালনাগাদ কর্মসূচির উদ্বোধন। শত্রু মোকাবিলায় রণকৌশল। রাজবাড়ীতে সেনাবাহিনীর শীতকালীন মহড়া, প্রধান উপদেষ্টার যোগদান। ব্যক্তি স্বার্থে বিনিয়োগ নিরুৎসাহিত করা হয় বাংলাদেশে, অভিযোগ সৌদি রাষ্ট্রদূতের। আরামকো স্যামসাংকে ফেরত পাঠায় গত সরকার, জানালেন অর্থ উপদেষ্টা। শুনছিলেন শিরোনাম। স্বাগত এখন দুপুরে পুরো আয়োজনে আপনাদের সঙ্গে আছি আমরা দুজন, আমি শম্পা বিশ্বাস এবং আমি তানজিম শাফিন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে থাকা আরও 4টি মামলা বাতিল করেছে দেশের সর্বোচ্চ আদালত। বিগত 19 বছরে তারেক রহমানের বিরুদ্ধে 82টি মামলা হয়েছে, এখনও 18টি মামলার নিষ্পত্তি হয়নি। আগস্ট থেকে ডিসেম্বরের মধ্যে 64টি মামলা থেকে অব্যাহতি কিংবা খালাস পেয়েছেন তারেক রহমান। তবে তার দেশে ফেরার সঙ্গে মামলার সম্পর্ক নেই বলে জানিয়েছেন তার আইনজীবীরা। বিস্তারিত থাকছে জাহিদ হাসানের প্রতিবেদনে। 2007 সালে তত্ত্বাবধায়ক সরকারের আমলে গ্রেফতার হয়ে ব্যাপক নির্যাতনের শিকার হন তারেক রহমান। এক পর্যায়ে উন্নত চিকিৎসার জন্য 2008 সালের 11 সেপ্টেম্বর লন্ডন যান বিএনপির এই শীর্ষ নেতা। 111-এর আমল সহ আওয়ামী লীগ সরকারের আমলে তারেক রহমানের বিরুদ্ধে 82টি মামলা হয়। অর্থ পাচার, অবৈধ সম্পদ অর্জন, 21 আগস্ট গ্রেনেড হামলা মামলার রায়ে দণ্ডিত হন তিনি। গেল বছরের 5 আগস্টে শেখ হাসিনা সরকারের পতনের পর বদলে যায় দেশের রাজনীতির প্রেক্ষাপট। বিএনপির আইনজীবীরা তারেক রহমানের মামলা নিষ্পত্তি করার উদ্যোগ গ্রহণ করেন। 2007 সালে তার বিরুদ্ধে রাজধানীর 4টি থানায় চাঁদাবাজি মামলা করেন একজন ব্যবসায়ী। 19 বছর ধরে এই মামলার বিচার শেষ হয়নি। একই সঙ্গে মামলা বাতিল চেয়ে আবেদন করা ছিল হাইকোর্টে। গত 23 অক্টোবর উচ্চ আদালত তারেক রহমানের বিরুদ্ধে থাকা 4টি মামলা বাতিল করে দেন। হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিল করে রাষ্ট্রপক্ষ। রোববার আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি আশফাকুল ইসলামের নেতৃত্বে 4 বিচারপতির আপিল বেঞ্চ মামলা বাতিলের রায় বহাল রেখে আদেশ দেন। তারেক রহমানের আইনজীবী বলেন, চাঁদাবাজি মামলার সঙ্গে তারেক রহমানের কোনো সম্পৃক্ততা পাওয়া যায়নি। দুই পক্ষের পূর্ণাঙ্গ শুনানি হয়েছে এবং রাষ্ট্রপক্ষের যে আপিল, সেই আপিলটা ডিসমিস করা হয়েছে। তার মানে দাঁড়ালো হাইকোর্ট ডিভিশন মামলাগুলো যে বাতিল করেছিলেন সেই বাতিলের রায় কার্যকর থাকলো। তারেক রহমানের বিরুদ্ধে এখনো 18টি মামলা বিচারাধীন আছে। তারেক রহমানের দেশে আসার প্রশ্নে তার আইনজীবী বলেন, সময় ও সুযোগ বুঝে তিনি দেশে ফিরবেন। মামলা তারেক রহমান সাহেবের দেশে আসা না আসার সাথে সম্পৃক্ত না, কারণ জনাব তারেক রহমান সাহেব আমাদেরকে সিনিয়র অ্যাডভোকেট সহ আমাদেরকে সুস্পষ্টভাবে নির্দেশনা দিয়েছেন ওনার প্রত্যেকটা মামলায় যেন আইনগত প্রক্রিয়ায় মোকাবেলা করা হয়। তারেক রহমানের স্ত্রী জোবায়দা রহমানের বিরুদ্ধে থাকা মামলাও নিষ্পত্তি করা হয়েছে। দণ্ড থেকে অব্যাহতি পেয়েছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াও। জাহিদ হাসান, এখন, ঢাকা। নির্বাচন বিলম্ব করলে জনগণ তা প্রত্যাখ্যান করবে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। রোববার দুপুরে লন্ডন থেকে ফিরে তিনি আরো বলেন, নির্বাচনী রোডম্যাপ জরুরি। এ সময় সাংবাদিকদের প্রশ্নে তারেক রহমানের দেশে ফেরা নিয়ে কোনো নির্দিষ্ট তারিখ জানাননি তিনি। বলেন, নতুন রাজনৈতিক দল হতে পারে, তবে কিংস পার্টি হওয়া কাম্য নয়। সংশ্লিষ্ট সকল মহল রাজনৈতিক দলসমূহের সাথে আলোচনা করে একটি নির্দিষ্ট রোডম্যাপ দেওয়াই হবে উত্তম কাজ। এমনি ভাষা একটি সময়ের ধারণা দেয়া, এটা আমার মনে হয় না যে সকল পক্ষকে সন্তুষ্ট করতে পারবে। নতুন রাজনৈতিক শক্তির যদি উদয় হয় আমরা স্বাগত জানাবো, তবে সেটা যেন কিংস পার্টি টাইপের এবং সরকারি সহযোগিতায় না হয়ে
তারা সুষ্ঠু ধারায় রাজনৈতিক প্রক্রিয়ার মধ্যে জন্মগ্রহণ করে, সেটাই ভালো। ভোটাধিকার ফিরিয়ে দিতে সুষ্ঠু নির্বাচন দিতে প্রতিশ্রুতিবদ্ধ নির্বাচন কমিশন, এমনটা জানিয়ে নির্বাচন সংশ্লিষ্টদের পেশাদারিত্বের সঙ্গে কাজ করার নির্দেশ দিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার AMM নাসির উদ্দিন। সকালে ভোটার তালিকা হালনাগাদ কর্মসূচি উদ্বোধন করে কথা বলেছেন অন্যান্য নির্বাচন কমিশনাররাও। আরও জানাচ্ছেন বেলায়েত হোসাইন। বিগত 3টি বিতর্কিত সংসদ নির্বাচনে ভোটাধিকার বঞ্চিত হয়েছেন দেশের 18 কোটি মানুষ। এবার তাদের ভোটাধিকার ফিরিয়ে দিতে চায় বর্তমান নির্বাচন কমিশন। তারা চায় জাতিকে একটি সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন উপহার দিতে। খসড়া ভোটার তালিকা প্রকাশের পর বাদ পড়া ভোটারদের তালিকাভুক্ত করতে 20 জানুয়ারি থেকে বাড়ি বাড়ি যাবে নির্বাচন কমিশনের তথ্য সংগ্রহকারীরা। রোববার এসব তথ্য সংগ্রহকারীদের প্রশিক্ষণের আয়োজন করে নির্বাচন কমিশন। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান নির্বাচন কমিশনার বলেন, গতানুগতিক পদ্ধতিতে কাজ করার সুযোগ নেই। 18 কোটি মানুষের ভোটের অধিকার ফিরিয়ে দিয়ে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন দিতে নির্বাচন কমিশন প্রতিশ্রুতিবদ্ধ। আমরা দায়িত্ব নিয়েছি ইনশাল্লাহ তাদের বঞ্চনা যাতে আমরা ঘুষাইতে পারি। তারা যে বঞ্চিত হয়েছে এতদিন, সেটা সেই ভোটের অধিকার থেকে বঞ্চিত হয়েছে, সেটা আমরা ঘুষাতে চাই। তাদের এই বঞ্চনার যে কষ্ট, সেটা আমরা দূর করতে চাই। এ সময় নির্বাচন সংশ্লিষ্টদের পেশাদারিত্বের সঙ্গে কাজ করার নির্দেশ দেন প্রধান নির্বাচন কমিশনার। মানুষের যে প্রত্যাশা, দেশবাসীর যে প্রত্যাশা এই সরকারের উপরে যেমন খুব বেশি, আমাদের কাছে এই প্রত্যাশাটা কিন্তু খুব বেশি। গতানুগতিক পন্থায় চিন্তার কোনো সুযোগ নাই এখন। প্রশিক্ষণ অনুষ্ঠানে নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ বলেন, নির্ভুল ভোটার তালিকা প্রস্তুতে প্রত্যেকটি ভোটারের তথ্য যাচাই করতে হবে। ভোটার তালিকা সংক্রান্ত আমাদের সন্দেহ, সংশয়। দ্বিতীয় যে বাস্তবতা ছিল ভোটের প্রতি মানুষের অনাগ্রহ, এটি একটি বাস্তবতা যেখান থেকে আমরা বিশ্বাস করি যে আমরা বের হয়ে আসব। নির্বাচনকে যেভাবে কলুষিত করা হয়েছে তা পুনরুদ্ধার করার জন্য যা যা করা প্রয়োজন তা করা হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার। অন্যদিকে নির্বাচন কমিশনার তহমিদা আহমেদ বলেন, কোনো কর্মকর্তার অনিয়মের দায় নেবে না ইসি। নির্বাচন যেভাবে কলুষিত হয়েছে সেইটাকে পুনরুদ্ধার করার জন্য আমাদের যা যা করার লাগে তাই করব ইনশাল্লাহ। তো যিনি এই দুরভিসন্ধিমূলক কিছু করার চিন্তা করবেন সেটা উনি নিজ দায়িত্ব করবেন, আমাদের সহায়তা থাকবে না, সাপোর্ট থাকবে না। ভোটার তালিকা যত নির্ভুল হবে নির্বাচন তত গ্রহণযোগ্য হবে বলে মত নির্বাচন কমিশনারদের। বেলায়েত হোসাইন, এখন, ঢাকা। দেশের সম্মান এবং গৌরব রক্ষায় সেনাবাহিনী জনগণের পাশে থেকে কাজ করে যাচ্ছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বাংলাদেশ সেনাবাহিনীকে বাস্তবসম্মত প্রশিক্ষণ নেয়ার আহ্বান জানান তিনি। দুপুরে রাজবাড়ীর সামরিক প্রশিক্ষণ এলাকায় বাংলাদেশ সেনাবাহিনীর শীতকালীন প্রশিক্ষণ অনুশীলন প্রত্যক্ষ করেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সেনাবাহিনীর 55 পদাতিক ডিভিশন এই অনুশীলনের আয়োজন করে, যেখানে প্রায় 1 ঘণ্টা ব্যাপী বাংলাদেশ সশস্ত্র বাহিনী এবং শত্রু বাহিনীর মধ্যে ছদ্ম যুদ্ধ অনুষ্ঠিত হয়। অনুশীলনে বাংলাদেশ সেনাবাহিনীর বিভিন্ন প্রকার অত্যাধুনিক ট্যাঙ্ক, এপিসি, গোলন্দাজ বাহিনী, কামান, পদাতিক ইঞ্জিনিয়ার্স এবং কমান্ডো সহ সকল আর্মস এবং সার্ভিসেস অংশগ্রহণ করে। এছাড়া মহড়ায় বাংলাদেশ বিমান বাহিনীর যুদ্ধ বিমান, আর্মি এভিয়েশনের বিমান, হেলিকপ্টার এবং প্যারা কমান্ডো অংশ নেয়। বাংলাদেশ সশস্ত্র বাহিনীর বিজয় অর্জনের মধ্য দিয়ে মহড়া শেষ হয়। আপনাদের সকলের দৃষ্টি আকর্ষণ করছে এবং অত্যাধুনিক প্রযুক্তিতে সজ্জিত এই হেলিকপ্টারগুলো শত্রু বাহিনীর জন্য একটি কমান্ডাররা। এ বিষয়ে আরও জানাতে রাজবাড়ী সামরিক প্রশিক্ষণ এলাকা থেকে সরাসরি যুক্ত হয়েছেন সহকর্মী হাসিব বিল্লাহ। হাসিব, জানাবেন যে সেনাবাহিনীর শীতকালীন মহড়ায় যোগ দিয়ে প্রধান উপদেষ্টা কি বললেন? শাফিন, রাজবাড়ীতে এই সামরিক প্রশিক্ষণ এলাকায় কিছুক্ষণ আগে যে শীতকালীন মহড়া বা প্রশিক্ষণ অনুশীলনটি হয়েছে সেখানে প্রধান উপদেষ্টা উপস্থিত ছিলেন এবং তারপরে সেনা কর্মকর্তাদের সঙ্গে আলাদাভাবে তিনি আলাপ আলোচনা করেছেন। সেখানে তিনি বলেছেন যে তিনি শান্তির মানুষ, তিনি শান্তি চান, এই যুদ্ধের জন্য এই মহড়া নয়, যেন শান্তির জন্য মহড়া হয় এবং একই সঙ্গে দেশের সার্বভৌমত্ব রক্ষায় সেনাবাহিনীর সদস্যদের প্রস্তুত থাকতে বলেছেন। এবং তিনি বলেছেন যে এই যে পুরো একটি কর্মযজ্ঞ অনুষ্ঠিত হয়েছে এজন্য তিনি সেনা সদস্যদের প্রত্যেককে তিনি ধন্যবাদ জ্ঞাপন করেছেন, কারণ এটি অনেক কষ্টের কাজ। তিনি বলছিলেন যে এই যে ময়দান বিশাল, এই শীতের সময়ে প্রায়
15-20 দিন ধরে এই যে সেনাবাহিনীর সদস্যরা এখানে দিন রাত 24 ঘন্টা এখানে অবস্থান করছেন এবং এই যে প্রশিক্ষণ কর্মসূচিতে অংশ নিয়েছেন, এটি নিঃসন্দেহে দূর কাজ। এই জন্য তিনি প্রশংসা করেছেন। এই জন্য শাফিন, আপনাকে জানিয়ে রাখি যে এই যে যশোর পদাতিক ডিভিশন বা 55 পদাতিক ডিভিশনের সেনা সদস্যরা আজকে যে কর্মসূচিটি বা এই যে প্রশিক্ষণটি আয়োজন করেছে এবং সেখানে মূলত তাদের দক্ষতা বাড়ানো এবং বাংলাদেশের যে সমরাস্ত্র এবং সরঞ্জাম, যে আধুনিক সরঞ্জামের সঙ্গে বাংলাদেশের সদস্যরা একীভূত হচ্ছে এবং এই যে সরঞ্জামের সঙ্গে এইগুলোর একটি প্রদর্শনী ছিল এবং এই প্রশিক্ষণ একাডেমিতে বা কর্মসূচিতে অংশ নিয়ে প্রধান উপদেষ্টা বেশ এটি উপভোগ করেছেন এবং সেখানে সেনা সদস্য, সেনা প্রধান থেকে শুরু করে 3 বাহিনী প্রধানরা উপস্থিত ছিলেন এবং আমরা যেটি দেখেছি যে শত্রু মোকাবেলার জন্য বাংলাদেশ সেনা সদস্যরা যেভাবে প্রস্তুত সেটি নিপুণভাবে একেবারে উপভোগ্যভাবে উপস্থাপন করা হয়েছে এবং সেখানে শত্রু যদি বাংলাদেশের ভূখণ্ড আক্রমণ করতে আসে বা ষড়যন্ত্র করতে আসে তাহলে বাংলাদেশ সেনাবাহিনী যে প্রস্তুত, সেখানে ট্যাঙ্ক, এপিসির ব্যবহার হয়েছে, সেখানে গোলন্দাজ বাহিনী কামান নিয়ে এগিয়ে গেছে। আমরা সেখানে দেখেছি যে সেনাবাহিনীর সদস্যরা যে পদাতিক বাহিনী যে বীরের বেশে যারা এগিয়ে গিয়েছে এবং শত্রুপক্ষকে ঘায়েল করেছে এবং এর সঙ্গে যুদ্ধ বিমানের ব্যবহার দেখেছি, হেলিকপ্টার ব্যবহার দেখেছি। আসলে বাংলাদেশের সেনাবাহিনী যে কোনো এই যে শত্রুর মোকাবেলায় প্রস্তুত, সেই বিষয়গুলো এখানে উঠে এসেছে এবং অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা আজকের এই প্রোগ্রামটি বা অনুষ্ঠানটি শেষ করে তিনি কিছুক্ষণের মধ্যে তিনি ঢাকার উদ্দেশ্যে চলে যাবেন। এই ছিল শাফিন এই রাজবাড়ী সামরিক প্রশিক্ষণ এলাকা থেকে সবশেষ খবর। সেনাবাহিনীর শীতকালীন মহড়া নিয়ে জানাচ্ছিলেন সহকর্মী হাসিব বিল্লাহ। বাংলাদেশে কিছু মানুষ ব্যক্তি স্বার্থে বিদেশি বিনিয়োগকারীদের নিরুৎসাহিত করে বলে অভিযোগ করেছেন সৌদি রাষ্ট্রদূত ইসা বিন ইউসুফ আল দুহাইলান। সৌদি বাংলাদেশ অর্থনৈতিক সম্পর্ক নিয়ে আয়োজিত সেমিনারে বক্তব্য রাখেন তিনি। বিগত আওয়ামী লীগ সরকার সৌদি কোম্পানি আরামকোর মতো দক্ষিণ কোরিয়ার স্যামসাংকেও বিমানবন্দর থেকে তাড়িয়ে দিয়েছিল বলে জানান অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। আর জানাচ্ছেন সিউল আহমেদ। 8 আগস্ট ডক্টর মোহাম্মদ ইউনূস বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার দায়িত্ব গ্রহণের পর 27 আগস্ট রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় সৌদি রাষ্ট্রদূতের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন। আলোচনায় উঠে আসে দুই দেশের সরকারি পরস্পরের সাথে সহযোগিতা অব্যাহত রাখবে। রোববার সকালে পররাষ্ট্র মন্ত্রণালয়ে আবারও সৌদি বাংলাদেশ সম্পর্ক প্রসঙ্গ। অর্থনৈতিক সম্পর্ক সংক্রান্ত এই সেমিনারে উঠে আসে রিয়াদ ঢাকা সম্পর্কে বন্ধুত্বের হাত বারবার ফিরিয়ে দিয়েছে হাসিনা সরকার। ব্যক্তি স্বার্থে এমনটা করা হতো বলে অভিযোগ জানান সৌদি রাষ্ট্রদূত। Aramco, as my brother said, came between 2016 and 2019 3 times to Bangladesh with high profile delegations, but nobody received them. কেবল জনশক্তি রপ্তানিতেই নয়, বাংলাদেশে তেল রিফাইনারি কারখানা করে পূর্ব দক্ষিণ এশিয়ার বাজারে তেল রপ্তানির হাব গড়তে চায় সৌদি আরব, জানান সৌদি রাষ্ট্রদূত ইসা আল দোহাইলাম। Will make a significant change not only internally but in the region. We can also make the products of this refinery goes to China, goes to India, goes to the neighbor countries. শুধু সৌদি আরবের কোম্পানি নয়, দক্ষিণ কোরিয়ার স্যামসাংকেও ফিরিয়ে দিয়েছিল হাসিনা সরকার। বিনিয়োগ না বাড়ার কারণ শুধু দুর্নীতি নয়, বাংলাদেশ পলিসিগত নানা ভুল সিদ্ধান্ত নিয়েছিল বলে জানান অর্থ উপদেষ্টা। Aramco was not welcome. Same story the Korean. Samsung came, and they are also not welcome. They went to Vietnam, and they are exporting more than $50 billion. The government will do everything, and private sector will just take the opportunity. Private sector has to be very competitive, efficient, and also perform the job, including regulatory regime and all that one. That is very important. এদিকে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, অন্তর্বর্তী সরকার বিদেশি বিনিয়োগকারীদের সঠিক পরিবেশ দিতে বদ্ধপরিকর এবং সব দেশের জন্যই জনশক্তি প্রশিক্ষণ দেওয়া হবে বলেও জানান তিনি। We need to do a lot of things at our end. Let us accept the reality that although we have been claiming for a long time that we have the most investor-friendly atmosphere, but then in practical ground that has not been the truth all the time.
বাংলাদেশে বিনিয়োগ বৃদ্ধিতে অন্তর্বর্তী সরকারকে যে কোনো সহযোগিতায় হাত বাড়ানোরও আশ্বাস দেয় সৌদি সরকার। সিউল আহমেদ, এখন, ঢাকা। 43তম বিসিএসে বাদ পড়ারা সচিবালয়ের সামনে জড়ো হয়েছেন। এ নিয়ে জানাতে যোগ দিচ্ছেন সহকর্মী বাইজিদ সাদ। সাদ, জানাবেন যে জড়ো হয়ে তারা কি বলছেন? শাফিন, মূলত এখানে আজকে যারা অবস্থান নিয়েছেন তারা একবার গেজেটভুক্ত হয়েছিলেন 43তম বিসিএসে। তারা গেজেটভুক্ত হবার পরে দ্বিতীয় প্রজ্ঞাপনে কিন্তু তাদেরকে তাদের যেই নিয়োগ সেটি স্থগিত করে দেওয়া হয় এবং এরই প্রেক্ষিতে তারা কিন্তু আজকে অবস্থান বলতে সরাসরি বিষয়টি অবস্থান নয়, তারা মূলত তাদের একটি আবেদন দিতে বলা হয় আরেকটি প্রজ্ঞাপন করে। মূলত 43তম বিসিএসে এনারা যারা এখানে আজকে এসেছেন আবেদন নিয়ে পুনর্বিবেচনার জন্য, তারা সবাই গেজেটভুক্ত হয়েছিলেন, কিন্তু যাচাই বাছাই প্রক্রিয়ায় মূলত তারা এই 227 জন বাদ পড়ে যান এবং তারা আজকে পুনঃনিয়োগের দাবিতে তারা এখানে এসেছেন। তারা বলছেন যে যেই প্রজ্ঞাপনটি জারি করা হয় গত 15 অক্টোবর, সেদিন কিন্তু তারা এখানে যে কজন অবস্থান নিয়েছেন তারা সেই প্রজ্ঞাপনের অংশ ছিলেন। তবে 30 ডিসেম্বর যে প্রজ্ঞাপনটি দেওয়া হয় সেই প্রজ্ঞাপনে তাদের কে বাদ দিয়ে দেওয়া হয় এবং তার প্রেক্ষিতে তারা 1 জানুয়ারি কিন্তু সচিবালয়ের সামনে আগে একবার অবস্থান নিয়েছিলেন এবং সেই সময় 2 জানুয়ারি তাদেরকে জানানো হয় যে তারা যেন, যারা মনে করেন যে গোয়েন্দা সংস্থার যে নেতিবাচক রিপোর্ট সেটির প্রেক্ষিতে তাদেরকে বাদ দেওয়া হয়েছে, তারা যেন পুনঃ বিবেচনার জন্য আবেদন দেন। সেই তার প্রেক্ষিতে কিন্তু তারা এখানে এসেছেন এবং তারা বলছেন যে তাদের যদি কোনোরূপ ফৌজদারি অপরাধ না থাকে তাহলে তাদেরকে যেন নতুন করে যেই গ্যাজেট সেই গ্যাজেটভুক্ত কিন্তু যাতে করা হয় সেই দাবি তারা জানিয়েছেন। কেননা তাদের একই সঙ্গে যারা ছিলেন তারা কিন্তু আগামী 15 জানুয়ারি কিন্তু যোগদান করবেন। তবে এই যেই সময়টি রয়েছে এই সময়ের মধ্যে এই যে 227 জন আছেন তারা চাচ্ছেন যে এর মধ্যেই যেন তাদের এই পুনর্বিবেচনা করা হয় তাদের নিয়োগের বিষয়টি, তাতে করে তারা 15 তারিখে একসাথে যোগদান করতে পারবেন তেমনটিই কিন্তু তারা বলছেন। তারা বলছেন যে তারা এই যে পরিশ্রম করেছেন, এত বছর ধরে তারা শ্রম দিয়েছেন, তবে তারা কোনো রাজনীতির সঙ্গে সংশ্লিষ্ট না থাকা সত্ত্বেও আজকে তাদেরকে এই সচিবালয়ের সামনে এসে দাঁড়ানো লাগছে, তাদের দাবি দাওয়া নিয়ে আশা লাগছে সেটি নিয়ে কিন্তু তারা ব্যথিত, এমনটি কিন্তু তারা বলছেন। সেই সাথে বলছেন যে তাদেরকে এই সামনের 15 তারিখে যে যোগদান করবে তাদের যারা একই সঙ্গে ছিলেন তাদের সঙ্গে যেন তারাও যোগদান করতে পারেন। এই ছিল আমার কাছে সচিবালয় থেকে সবশেষ। সহকর্মী বাইজিদ সাদ যুক্ত হয়েছিলেন সচিবালয়ের সামনে থেকে। এদিকে চাকরিতে পুনর্বহালের দাবিতে সচিবালয়ের সামনে অবস্থান কর্মসূচি পালন করেছে 40তম ব্যাচের অব্যাহতি পাওয়া সাব ইন্সপেক্টররা। এ সময় তারা বলেন যে অভিযোগে তাদের বের করে দেয়া হয়েছে তা মিথ্যা। বিনা দোষে প্রতিনিয়ত সামাজিকভাবে হেয় প্রতিপন্ন হচ্ছেন তারা। এছাড়া ভবিষ্যৎ নিয়েও ভুগছেন অনিশ্চয়তায়। দ্রুত চাকরি ফিরে পেতে স্বরাষ্ট্র উপদেষ্টার কাছে দাবি জানান তারা। 21 অক্টোবর থেকে 1 জানুয়ারি পর্যন্ত 4 ধাপে 40তম ব্যাচের 321 জন প্রশিক্ষণরত সাব ইন্সপেক্টরকে শৃঙ্খলা ভঙ্গের দায়ে অব্যাহতি দেওয়া হয়। বায়ু দূষণে অতীতের সব রেকর্ড ছাড়িয়েছে বাংলাদেশ। বায়ুমান 300তেই বিপজ্জনক হলেও গেল ডিসেম্বরে 4 দফা তা 800 অতিক্রম করে। বক্ষব্যাধি জটিল আকার ধারণের পাশাপাশি দেশে বায়ু দূষণে মৃত্যুহার বাড়লেও নিয়ন্ত্রণে নেই তেমন কার্যকর উদ্যোগ। বাইরে মাস্ক পরা, ঘরে গাছ লাগানোর পাশাপাশি নিয়মিত ফুসফুসের ব্যায়ামের মাধ্যমে ব্যক্তি পর্যায়ে দূষণ রোধের পরামর্শ বিশেষজ্ঞদের। মুজাহিদ শুভর বিশেষ প্রতিবেদন। 60 পেরিয়ে শ্বাসকষ্টের জালে আটকে গেছেন নাসিমা আক্তার। সুস্থতার আশায় চাঁদপুরের মতলব থেকে এসেছেন ঢাকার জাতীয় বক্ষব্যাধি হাসপাতালে। ইটের ভাটা বেষ্টিত অঞ্চলে তিনি নিজেও লাকড়ি চুলায় রান্না করেছেন যুগের পর যুগ, যা তার ফুসফুসের কার্যক্ষমতাকে দুর্বল করেছে ধীরে ধীরে। এখন তো সারাদিন দিয়ে রাখি বা 5-10 মিনিট খুলে রাখি বা আধা ঘন্টা খুলে রাখি। 2023 সালে বায়ু দূষণে শীর্ষে থাকা বাংলাদেশ 24-এও 10 গুণ বেশি দূষণ নিয়ে দফায় দফায় শীর্ষে এসেছে। শুষ্ক মৌসুমে একাধিকবার বাতাসের মান সূচকে 300-র বেশি স্কোর নিয়ে চরম অস্বাস্থ্যকর নগরীর তালিকায় জায়গা করে নেয় ঢাকা।
বায়ুমান ৩০০-র বেশি খুবই অস্বাস্থ্যকর হলেও অতীতের সকল রেকর্ড ভেঙে ২৪ ডিসেম্বরে ৮০০ অতিক্রম করেছে। এই পরিস্থিতি অতি বিপজ্জনক বা জরুরি অবস্থা ঘোষণার মতো। যদিও এসব নিয়ে মানুষের খানিক মাথা ব্যথা থাকলেও তা বন্ধে নেই কার্যকরী উদ্যোগ। মাস্ক ছাড়া যদি আপনি 2 মিনিট থাকবেন, 2 মিনিট থাকার পরে যখন আপনি কপ বা ছ্যাপ ফালাইবেন, ছাতে দেখবেন যে ধুলাইতেছে, এরপরে মনে করেন যে শ্বাসকষ্ট হয়ে যায়, কাশি হয়ে যায়। ধুলাবালুর জন্য আমার ঠান্ডা লেগে যায়, মাস্ক পরতে পারি না, তারপর শ্বাস বন্ধ হয়ে যায়। ইটের ভাটা এগুলো কিন্তু এখন নিষিদ্ধ করা হচ্ছে। এখন কিন্তু এই জিনিসগুলো নিশ্চিত করা, এই যে জবাবদিহিতাটা নিশ্চিত করা, এই ক্ষেত্রে কিন্তু তরুণরা একটা ভূমিকা রাখতে পারেন। নতুন যে আমাদের বর্তমান সরকার, সে দূষণ মুক্ত করতে পারে চাইলেই। শহর এলাকার বায়ু দূষণের অন্যতম কারণ বছর জুড়ে রাস্তা খোঁড়াখুড়ি ও নির্মাণ কাজ। এখান থেকে সর্বোচ্চ বায়ু দূষণ হয়, যার হার ৩০%। এরপর ২৯% ইটভাটা ও শিল্প কারখানার ধোঁয়া থেকে। যানবাহন থেকে ১৫, দেশের বাইরে থেকে ভেসে আসা বাতাস থেকে ৯.৫, গৃহস্থলীর রান্নাবান্না থেকে ৮.৫ ও পোড়ানো বর্জ্য থেকে ৬% বায়ু দূষণের শিকার হলেও এসব বন্ধে কার্যকরী কোনো পদক্ষেপ নেই। গত 12 বছর ধরে আমরা 1 থেকে 3-এর ভিতরে অবস্থান করছি অ্যাজ এ হোল বাংলাদেশ। ফিটনেস বিন যে যানবাহনগুলো আছে এগুলো তাৎক্ষণিকভাবে ফেজ আউট করার, দূষণকারী ইটের ভাটাগুলো বা অবৈধ ইটের ভাটাগুলোকে ইনস্ট্যান্টলি বন্ধ করে দেওয়া, অবৈধভাবে যেখানে সেখানে যে বর্জ্য পোড়ানো হচ্ছে সেটি যারা করছে তাদেরকে আইনের আওতায় নিয়ে আসা, শুধু জনবল ডেপ্লয় করে সেখানে সদিচ্ছা এবং আন্তরিকতার সহিত এই কাজগুলো করলে বায়ু দূষণটা অনেকাংশে কমে আসতো। চারপাশের দূষণের জালে আটকে দেশের মানুষের গড় আয়ু কমেছে প্রায় 7 বছর। বিশেষজ্ঞরা বলছেন, মাত্রাতিরিক্ত বায়ু দূষণে ফুসফুসের রোগগুলো জটিল আকার ধারণ করছে। যাদের অ্যাজমা আছে তাদের অ্যাজমার তীব্রতা বেড়ে যায়, যাদের সিওপিডি আছে তাদের তীব্রতা বেড়ে যায় এবং বারবার জটিলতায় পড়ে। যাদের রোগ প্রতিরোধ ক্ষমতা কম আছে তাদের মধ্যে বারবার নিউমোনিয়া বা ফুসফুসের সংক্রমণ দেখা দেয়। আরও প্রচুর যক্ষা রোগীর সৃষ্টি হয় এবং যক্ষা সংক্রমণটা বেড়ে যায়। ইভেন ফুসফুসের ক্যান্সারও কিন্তু এই বায়ু দূষণের কারণে হয়ে থাকে অনেকাংশে। আমরা তো ট্রিটমেন্ট দেই, ট্রিটমেন্ট চালাইলে অ্যাটলিস্ট কিছু কিছু ডিজিজ আছে প্রোগ্রেসার হয় না, যেখানে আছে স্থিতি অবস্থায় থাকে। কাজে ইনসাইটিং ফ্যাক্টর যেটা কজ করে যেটা রোগটা, সেইটাকে আগে বাদ দিতে হবে। বিগত ৪৪ বছরে পৃথিবীতে বায়ু দূষণের কারণে প্রাণহানি হয়েছে ১৩ কোটি মানুষের, আর বাংলাদেশে ২০২১ সালে সর্বোচ্চ ২,৩৬,০০০ মানুষের প্রাণ গেছে, যদিও প্রকৃত সংখ্যা আরও অনেক বেশি। রাজনৈতিক অগ্রাধিকার বায়ু দূষণের ক্ষেত্রে যদি না দেয়া হয় এবং দূষণ রোধের সবগুলো পথ যদি বন্ধ না করা হয়, তাহলে ঘরে বসেই দেশের প্রতিটি নাগরিক মৃত্যু ঝুঁকিতে পড়বেন বলে আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা। মুজাহিদ শুভ, এখন ঢাকা। আগুন লাগার 11 দিন পর অনেকটাই স্বাভাবিক হলো সচিবালয়। খুলে দেওয়া হয়েছে ক্ষতিগ্রস্ত 7 নম্বর ভবন, 5ম থেকে 1ম তলা পর্যন্ত অফিস চালু হয়েছে, তবে আগুনে ক্ষতিগ্রস্ত 6ষ্ঠ থেকে 9ম তলা পর্যন্ত বন্ধ আছে এখনো। 10 দিন পর খুলে দেওয়ার পরিষ্কার পরিচ্ছন্নতা সহ কম্পিউটার কানেকশনের কাজ করছেন কর্মচারীরা, তবে এখনও সংযোগ দেওয়া হয়নি ইন্টারনেট সেবা। ভবন পরিদর্শনে গিয়ে গণপূর্ত সচিব আব্দুল হামিদ খান জানান, স্বাভাবিক কাজকর্ম শুরু হলেও আগুন লাগা 4টি তলায় মেরামত কাজ চলছে। আগামী 10 থেকে 15 দিনের মধ্যে আগুন লাগা 4টি তলার কাজ শুরু করা যাবে। এদিকে শ্রম ও কর্মসংস্থান সচিব AHM শফিকুজ্জামান বলেন, আগুনে যে পরিমাণ ক্ষতি হয়েছে তা অল্প সময়ে মেরামত সম্ভব না, বেশ কিছুদিন সময় লাগবে। শুরু করলে আমাদের ইঞ্জিনিয়ার সাহেবরা তো বলছে 10-12 দিনে করে দিতে পারবে, 1-2 দিনের দিক দিয়ে হইতেও পারে, বাট আমরা চেষ্টা করবো যত তাড়াতাড়ি সম্ভব করে শেষ করে দিতে। আজকে থেকে মূলত আমাদের যেহেতু 5 তলার এই ফ্লোরটা ঠিক আছে, সেখানে আমরা আজকে এখানে ঢুকতে পেরেছি এবং উপরের কিন্তু এখনো শুধুমাত্র কলাপসিক্যাল গেট যেগুলো ড্যামেজ হয়েছে সেটাতে আটকে আসলে এখানে এখনো সিল করা আছে। এবং গণপূর্ত সচিব মহোদয়ের সাথে আমি কথা বলেছি, ওনারা যত দ্রুত পারবেন তারা এটি যদি মেরামত করে দেন বা এটা যদি আপনার রিকনস্ট্রাকশন করে দেন, তখন হয়তো যখন বসার সুযোগ হবে তখন আমরা বসতে পারবো। যমুনা রেলওয়ে সেতুতে শুরু হয়েছে ট্রেনের পরীক্ষামূলক মান নিয়ন্ত্রণ চলাচল। সেতুর উভয় প্রান্ত দিয়ে 60 থেকে 100 কিলোমিটার বেগে একযোগে ছুটছে 2টি ট্রেন। সবকিছু ঠিক থাকলে দ্রুত শুরু হবে বাণিজ্যিক যাত্রা।
রোববার দ্বিতীয়বারের মতো পরীক্ষামূলক চলাচলে প্রথম পর্যায়ে ঘন্টায় 40 কিলোমিটার গতিতে ট্রেন দুটি চলাচল করে। পরে পর্যায়ক্রমে 10 থেকে 15 মিনিট পর পর 60 থেকে 100 কিলোমিটার গতিতে চলাচল করে ট্রেনগুলো। আগামীকাল আনুষ্ঠানিকভাবে পরীক্ষামূলক ট্রেন চলাচলের কথা রয়েছে। চলতি মাসের শেষ অথবা ফেব্রুয়ারি মাসের প্রথম সপ্তাহে উদ্বোধন করা হবে প্রায় 17,000 কোটি টাকা ব্যয় নির্মিত যমুনা রেল সেতুর। এটি চালু হলে স্থানীয় ব্যবসায় নতুন মাত্রা যোগ হবে দাবি স্থানীয়দের। দেড় ঘন্টা বন্ধ থাকার পর সকাল 11:30 থেকে লেনদেন শুরু হয়েছে ঢাকার পুঁজিবাজারে। নেটওয়ার্ক জটিলতার কারণে সপ্তাহের প্রথম কার্যদিবসে সকাল 10টায় নির্ধারিত সময় শুরু করা যায়নি লেনদেন। সপ্তাহের প্রথম দিনেই লেনদেন 1.5 ঘন্টা বন্ধ থাকায় ক্ষোভ জানান বিনিয়োগকারীরা। নির্ধারিত সময়ে লেনদেন শুরু না হওয়ায় রাজধানীর মতিঝিলে বিভিন্ন ব্রোকারেজ হাউসে ফাঁকা পড়ে থাকতে দেখা গেছে। পরে 11:30টার দিকে লেনদেন শুরু হলে ব্রোকারেজ হাউসগুলোতে ফিরে আসেন বিনিয়োগকারীরা। এদিকে লেনদেন খরায় পুঁজিবাজারে মন্দাভাব কাটছে না। গেল সপ্তাহে 4 কার্যদিবসে ডিএসইর সার্বিক সূচক 15 পয়েন্ট বাড়লেও সপ্তাহের 4 কার্যদিবসেই লেনদেন হয়েছে 400 কোটি টাকার নিচে। দেশের বাইরে প্রসঙ্গ, বৈরী আবহাওয়ার মধ্যে দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট ইউন সুক ইয়েলের অভিশংসনের পক্ষে বিপক্ষে বিক্ষোভ করেছেন দেশটির সাধারণ মানুষ। তীব্র শীত তুষারপাতের মধ্যেই বিক্ষোভকারীরা নেমেছেন সিওলের রাস্তায়, যেখান থেকে খুব বেশি দূরে নয় ইয়েলের বাসভবন। শনিবার ইয়েল বিরোধী হাজার হাজার বিক্ষোভকারীরা রাস্তায় নামেন তার অভিশংসনের দাবিতে। একই দিনে ইয়েলের সমর্থনেও রাস্তায় নামেন বিক্ষোভকারীরা। দক্ষিণ কোরিয়ার তদন্তকারীরা শনিবার আবারও প্রেসিডেন্সিয়াল সিকিউরিটি সার্ভিসের কাছে আপিল করেছেন ইউন সুক ইয়েলের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির। গেল মাসে হঠাৎ করে দেশে সামরিক আইন জারির পর থেকে তোপের মুখে ইয়েল। শেষ করব এখন দুপুর, তবে তার আগে জানিয়ে দিব শিরোনামগুলো আরও একবার। শত্রু মোকাবিলায় রণকৌশল, রাজবাড়ীতে সেনাবাহিনীর শীতকালীন অনুশীলন যুদ্ধ নয়, দরকার শান্তির মহড়া, বললেন প্রধান উপদেষ্টা। তারেক রহমানের 4 মামলা আপিল বিভাগেও বাতিল, বাকিগুলো দ্রুতই নিষ্পত্তি, নির্বাচনে বিলম্ব প্রত্যাখ্যান করবে জনগণ, লন্ডন থেকে ফিরে সালাউদ্দিন। ভোটাধিকার ফিরিয়ে দিতে কাজ করছে নির্বাচন কমিশন, বললেন সিইসি। ভোটার তালিকা হালনাগাদ কর্মসূচি উদ্বোধন। ব্যক্তি স্বার্থে বিনিয়োগ নিরুৎসাহিত করা হয় বাংলাদেশে, অভিযোগ সৌদি রাষ্ট্রদূতের। আরামকো স্যামসাং ফেরত পাঠায় গত সরকার, জানালেন অর্থ উপদেষ্টা। শেষ করছি এখন দুপুর। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekhon.tv। এছাড়া যুক্ত থাকুন আমাদের ফেসবুকে facebook.com/tv.ekhon এবং ইউটিউবে সরাসরি দেখতে ভিজিট করুন youtube.com/c/ekhon tv।